বেসিক্যালি আজকে আমরা দুটো জিনিস করবো, একটা 10 মিনিটস, সেটা নিয়ে আমরা প্রচুর ডিসকাস করেছি, বাট স্টিল একটা দুটো পয়েন্ট হয়তো লেফট ওভার থেকে গেছে। সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া। তো আরেকটু ডিসকাশন করবো এবং তারপর আমরা উই উইল গো টু জেনেটিক ম্যাপিং। ওকে, so let's first start with, just a minute, share করি। So here, yeah, this one, তো আমাকে কেউ একটু পড়ো তো, এই প্রথম লাইনে কি লেখা আছে একটু পড়ে বলো তো। ক্যান, হ্যাঁ বলে। A number of ফাইন 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 ফাইন, genetically মানে দেখা যাচ্ছে তাই তো, অসুবিধা। পেজ আপ ডাউন হচ্ছে, দেখা যাচ্ছে পেজটা আপ ডাউন হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে ফাইন। দেখো, আহ কিছু খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমি তোমাদের আগেও এটা বলেছি, বাট আরেকবার আমি এটা রিপিট করছি। সেটা হচ্ছে যে আমাদের বাঙালি সায়েন্টিস্ট আনন্দমোহন চক্রবর্তী, ইনি একজন বিখ্যাত বায়োটেকনোলজিস্ট, এবং ইনি একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, সেটাকে বলা হয় কি হচ্ছে সুপারবাগ, সিউডোমোনাস। নর্মাল ব্যাকটেরিয়া সিউডোমোনাস, যেটা দুধের মধ্যে থাকে, তোমরা সবাই ফুচকা খাও, ফুচকার মধ্যে থাকে, রোলের মধ্যে থাকে, মানে রোলের মধ্যে যে স্যালাডটা দেওয়া হয়, ফুচকার যে জল, তেঁতুল জল, তাতে ইয়ারসিনিয়া সিউডোমোনাস প্রচুর থাকে, রোলের মধ্যে থাকে, দুধের মধ্যে থাকে। তো দিস ইজ আ কমন ব্যাকটেরিয়া, এবং এটা যে খুব একটা মানুষের জন্য, নর্মাল মানুষের জন্য ক্ষতিকর তা নয়। এগুলো খালি ইনফেকশন কজ করে যারা হচ্ছে ইমিউন কম্প্রোমাইজ, মানে যাদের ইমিউনিটি কম আছে তাদের মধ্যে। তা এই ধরনের একটি ব্যাকটেরিয়াকে নিয়ে উনি কিছু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করলেন। ওকে, তো এই ধরনের একটা জিইএম, যেটাকে আমরা বলে থাকি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মাইক্রো অর্গানিজম, হ্যাঁ, উনি ডেভেলপ করলেন, যেটা কি বায়োডিগ্রেডেশনে কাজ করবে অফ ওয়েস্ট মেটেরিয়াল, স্পেসিফিক্যালি অয়েলস। কারণ অয়েল স্পিলস যেগুলো হয়, মানে ধরো ভেনেজুয়েলা বা ব্রাজিল থেকে ইয়ে নিয়ে আসছে, অয়েল নিয়ে আসছে, ঠিক আছে? তো কোনো একটা জাহাজ প্রশান্ত মহাসাগর দিয়ে ধরো ভারতবর্ষে আসছে, বা কিছু, ভারতবর্ষে তো এমনি তো অয়েলের খনি সেরকম ভাবে নেই। এবার মাঝ রাস্তায় কোথাও অয়েল স্পিল হয়ে গেল, পড়ে গেল, কিংবা আমরা জানি গালফ ওয়ার যখন হয়েছিল, ঠিক আছে, ইরাক আমেরিকা ইত্যাদি যে দেশগুলোর মধ্যে ওয়ার হয়েছিল, সেই সময়ও কিন্তু এরকম ঘটেছে। প্লিজ একটু মিউট করো, কি যে জয়েন করেছে একটু মিউট করো, ঠিক আছে? ইরাক আমেরিকা এর মধ্যে যখন গালফ ওয়ার চলছিল, তখনও কিন্তু এরকম ঘটেছে যে অয়েল, মানে অয়েল ভর্তি জাহাজ যে মেডিটেরিনিয়ান সিতে, মানে ভূমধ্য সাগরে দেখা গেছে গিয়ে হচ্ছে স্পিল হয়েছে, উল্টে গেছে। এবং এর যেটা সমস্যা সেটা হচ্ছে যে তেলের একটা পরত যদি জলের ওপর পড়ে যায়, তাহলে জলের থেকে সেই তেলের পরতটা, মানে এটা তো এরকম নয় যে 10 লিটার তেল পড়লো, কয়েক লক্ষ লিটার তেল হয়তো পড়ে গেছে জলের ওপর। এইবারে সেটাকে সরানো জল থেকে কিন্তু খুব কঠিন, ঠিক আছে? তেল জল আলাদা ওইভাবে কিন্তু করা খুব কঠিন, কারণ এবার আমরা জানি যে জলের উপরে তেলটা ভাসবে, এই তেলটা ভাসার জন্য কি হচ্ছে, যে তোমার যে অক্সিজেনটা আছে সেটা কিন্তু ভেতরে পেনিট্রেট করতে পারছে না। ওকে, যেহেতু উপরে তেল ভাসছে, ফলে এয়ারে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা কিন্তু নাও ইট ক্যানট গেট ডিজলভড ইনটু দ্য ওয়াটার, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট ইজ হ্যাপেনিং, যে সানলাইটও কিন্তু পেনিট্রেট করতে পারছে না। তাহলে তিনি এই ধরনের একটি সুপার বাগ একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করলেন, যেটাকে সিউডোমোনাস কিউটিটা বলা হচ্ছে। এটার সাহায্যে কি হচ্ছে না, এটা ওই ধরনের অয়েলকে কিন্তু কমপ্লিটলি ডিগ্রেড করে দিতে পারছে। বেসিক্যালি যে জিনিসটা করা হয়, যে ব্যাকটেরিয়ার মধ্যে একটা স্পেসিফিক, আচ্ছা প্লিজ একটু কেউ মিউট করো, আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ বোধহয় নিজের অডিওটা অন করে রেখেছে, যার জন্য খুব আওয়াজ আসছে, আই ডোন্ট নো। I think it's fine now.
আচ্ছা, ওকে। তো এর মধ্যে আর কি প্লাজমিডস কিছু পাওয়া যায়, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার মধ্যে আমরা জানি যে দিস আর ইন্ডিপেন্ডেন্টলি রেপ্লিকেটিং সার্কুলার ডিএনএ এলিমেন্টস, দিস আর প্লাজমিডস। তো এই প্লাজমিডস এর মধ্যে কিছু জিনস থাকে যারা কিন্তু এই ধরনের হাইড্রোকার্বনস কে ডিগ্রেড করতে পারে, যেমনি ক্যাম জিন। ক্যাম জিন কি না, ক্যাম্পার ডিগ্রেডিং। ক্যাম্পার মানে হচ্ছে বেসিক্যালি কোকো, ইটস আ কাইন্ড অফ আ হাইড্রোকার্বন। তো এই ধরনের হাইড্রোকার্বনকে মানে অয়েল মানে কি, অয়েল মানে হচ্ছে কম্বিনেশন অফ হাইড্রোকার্বন। তো এই যে ব্যাকটেরিয়াটি, এই ব্যাকটেরিয়ার ক্ষমতা আছে, বা এই ধরনের তারপরে আরো অনেক ইঞ্জিনিয়ার্ড ব্যাকটেরিয়া আরডিটির সাহায্যে বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে আবিষ্কার করা হয়েছে, যাদের মধ্যে কিন্তু প্লাজমিডে ডিফারেন্ট জিন ঢোকানো হয়েছে। ওয়ান ইজ দিস ক্যাম জিন বা ক্যাম্পার ডিগ্রেডিং জিন, অ্যানাদার ইজ দিস অক্ট জিন বা অক্টেন ডিগ্রেডিং জিন। তাহলে এই ক্যাম জিন, অক্ট জিন এরা কি করছে না, এরা কিন্তু অয়েল ডিগ্রেড করে দিতে সাকসেসফুল হচ্ছে। ওকে, they are successful in the degradation of the hydrocarbons and thereby the degradation of the oil. যেটা হচ্ছে অকটেন। অকটেন is a specific kind of hydrocarbon present within the oil. সেই অকটেনটা কিন্তু খুব ইজিলি ডিগ্রেডেড হয়ে যাচ্ছে if the plasmid carries this oxygen। তাহলে এই দুটো প্লাজমিডকে যদি রিকম্বাইন করে ঢোকানো হয়, ঠিক আছে, আহ 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 মানে একসাথে, by transformation, so we transform these two plasmids after recombining two plasmids, তাহলে কি আমরা একটা ক্যাম অফ প্লাজমিড পেয়ে যাচ্ছি। মানে তাতে ক্যাম্পার ডিগ্রেডিং জিনও আছে এবং অক্টেন ডিগ্রেডিং জিনও আছে, এবং এই ব্যাকটেরিয়াটা কিন্তু ক্যাম্পার অ্যান্ড অক্টেন এই দুটো টাইপস অফ হাইড্রোকার্বনসকে ডিগ্রেড করে দিতে পারছে, ঠিক আছে। তো এই ধরনের আরো অনেক ডিফারেন্ট নিউ স্ট্রেনস বা আরডিটি দিয়ে মডিফাই করা বা যেটাকে আমরা রিকম্বিনেন্ট স্ট্রেনস বলে থাকি, সিউডোমোনাসে ডেভেলপ করা হয়েছে, যারা কিন্তু নাম্বার অফ টক্সিক হাইড্রোকার্বন বা সলভেন্ট বা পলিক্লোরো বাইফিনাইল, ইভেন মেটালস, এদেরকেও কিন্তু ডিগ্রেড করতে সক্ষম। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে দিই, এইটা শুধু নয় যে এই ধরনের স্পেশালাইজড ব্যাকটেরিয়া যেগুলো এখন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া, ইয়ে তো আনন্দমোহন চক্রবর্তী তো সুডোমোনাস স্পিসিটা তৈরি করে গিয়েছিলেন দ্য সুপার বাগ ফর অয়েল ডিগ্রেডেশন, যে আমরা পড়লাম যে ক্যামক জিন দিয়ে কিভাবে অয়েল ডিগ্রেডেশন পসিবল। বাট দেয়ার আর মেনি আদার ব্যাকটেরিয়া, হ্যাঁ, যেটা আর কি ধরো তোমার প্লাস্টিক ডিগ্রেডেশন খুব ইম্পর্টেন্ট, এমন ব্যাকটেরিয়া which could degrade plastic, because plastic is one of the major source of pollution in our environment. So if we can genetically engineer and produce some recombinant bacteria which could degrade plastic, that will be really beneficial, ঠিক আছে। এছাড়াও হচ্ছে গিয়ে মেটালের বায়োরেমিডিয়েশন করতে পারে, মানে বায়োরেমিডিয়েশন করতে পারে মানে ধরো কোনো হেভি মেটাল আছে, তোমরা সবাই মুর্শিদাবাদের তোমরা জানো যে সেখানে আর্সেনিক কন্টামিনেশনটা একটা বিশাল বড় প্রবলেম। এরকম আরো সয়েল আছে, যে তোমরা যদি মুর্শিদাবাদের থেকে একটু কলকাতার দিকে আসো, তাহলে নদিয়া জেলায় এমন অনেক জায়গা আছে যেখানে মাটিতে কপার প্রচুর মাত্রায় পাওয়া যায়। চূর্ণী নদী রানাঘাটের ওখানে তোমরা জানো তা পার হয়েছে, সেই চূর্ণী নদীর জলেও কিন্তু কপার এর মাত্রা, কপার ডিগ্রেডিং ব্যাকটেরিয়া পাওয়া যায়, মানে কপারের মাত্রা একটা আছে। তো এছাড়াও হচ্ছে মার্কারি। মার্কারি তো এখানে অত পাওয়া যাবে না, বাট ধরো যেখানে মার্কারি ইন্ডাস্ট্রি, মানে এমন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে মার্কারি খুব বেশি রিলিজ হয়, বা ধরো সমুদ্র তটে জাপান টাপানের অনেক জায়গায় মার্কারি খুব বেশি রিলিজ হয়। তো there could be bacteria which could bioremediate this particular kind of টক্সিক হেভি মেটাল। এই টক্সিক হেভি মেটাল গুলোকে ডিগ্রেড করতে সক্ষম। হ্যাঁ, বিভিন্ন ভাবে কি না, এটাকে লেস টক্সিক ফর্মে, কম টক্সিক ফর্মে কনভার্ট করে দিতে পারে। আর কি করতে পারে, ভোলাটাইলাইজ করে দিল, আকাশে উড়িয়ে দিল। হ্যাঁ, মানে গেসিয়াস ফর্মে কনভার্ট করে দিল, একটা হেভি মেটালকে তার গেসিয়াস ফর্মে কনভার্ট করে দিল, বা সেটাকে লেস টক্সিক ফর্মে কনভার্ট করে দিল, বা নিজের মধ্যে অ্যাকিউমুলেট করে নিল। মাটিতে বা জলে ছিল, তুমি জলটা খাবে, জলের মধ্যে আর্সেনিক আছে, আর্সেনিকটা ব্যাকটেরিয়া কি করলো, নিজে খেয়ে নিল, তাহলে জলের মধ্যে আর রইলো না। হ্যাঁ, ওটা ওই ব্যাকটেরিয়ার পেটে চলে গেল, এটাকে বায়ো অ্যাকিউমুলেশন বলে। যখন আর্সেনিকটাকে ধরো আর্সাইন গ্যাস হিসেবে
ভেপারাইজ করে দিল, সেটাকে বায়োভোলাটাইলাইজেশন বলে। যখন লেস টক্সিক ফর্মে, যে আর্সেনিকের +3 স্টেট খুব টক্সিক, +5 স্টেটটা অত টক্সিক নয়, তাহলে +3 এর থেকে +5 এ কনভার্ট করে দিল, সেটাকে বায়ো ট্রান্সফরমেশন বলে। এই ধরনের বিভিন্ন পদ্ধতির সাহায্যে কিন্তু হেভি মেটালের ইয়েটা, কনসেন্ট্রেশনটা বা টক্সিসিটিটা কমানো যায় এনভায়রনমেন্টের থেকে। এবং এই যে বিভিন্ন বায়োরেমিডিয়েশনের যে প্রসেস গুলো পারফর্ম করছে এই ব্যাকটেরিয়া গুলো, এগুলো কিন্তু জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে এমন জিন ঢোকানো হচ্ছে বা এমন রিকম্বিনেন্ট স্ট্রেন অফ ব্যাকটেরিয়া তৈরি করা হচ্ছে যাদের মধ্যে জিন আছে। ফর এক্সাম্পল আর্স এম, আর্স এম ইজ ইটস আ জিন ভেরি এসেনশিয়াল ফর ভোলাটাইলাইজ, মানে মিথাইলেশন হবে আর কি, আর্সেনিকের গ্লুকোজ ভোলাটাইলাইজেশন। তারপরে আর্সেনাইট অক্সিডেজ, ইটস অ্যান এনজাইম, সেটা জিন যদি থাকে তাহলে আর্সেনিককে +3 থেকে +5 মানে লেস থেকে কনভার্ট করা যায় হার্মফুল থেকে। সেমনি অ্যাকিউমুলেট করতে পারে যদি বিভিন্ন আর্সেনিক ট্রান্সপোর্টার থাকে আর কি। এছাড়াও আর কি অ্যাডজর্ব, ব্যাকটেরিয়া বা প্লান্ট তার মেমব্রেনে অ্যাডজর্ব করে নিল। তো এই ধরনের বিভিন্ন জিন ঢুকিয়ে বায়োরিমিডিয়েশন প্রসেস করা যায়, এবং ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু স্বেচ্ছায় এই ধরনের জিন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে ঢোকানো যায়, and those are actually called recombinant bacteria. Very 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 important. Okay, very 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 important. So these are certain examples. তোমাদের যদি লেখার ব্যাপারে আসে, অবশ্যই আনন্দমোহন চক্রবর্তীর যে সিউডোমোনাস কিউটিডা, হ্যাঁ, যেটাকে আমরা সুপারবাগ বলি বা অয়েল ডিগ্রেডিং ব্যাকটেরিয়া, সেটার ব্যাপারে লিখতে পারো। প্লাস্টিক ডিগ্রেডিং ব্যাকটেরিয়া বা হেভি মেটাল যে তোমার বায়োরেমিডিয়েশন করছে, এগুলো আমি বললাম। এখানে কিছু এক্সাম্পলও রয়েছে কি কি সাবস্ট্রেট কে এরা ডিগ্রেড করতে পারে। এই যে ধরো সিউডোমোনাস কিউটিডা, ইকোলাই, অ্যালকালিজেন্স এসপি, অ্যাসিনিকোব্যাক্টার এসপি, কিংবা সিউডোমোনাস ক্যাপাসিয়া, কি কি ধরনের সাবস্টেন্স, সে তো মেনলি তোমার অর্গানিক মেটেরিয়ালস এন্ড হাইড্রোকার্বনস, যেগুলো আমি দেখছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনসও আছে, which are very 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 harmful, বাট সেগুলোকে ডিগ্রেড করতে সক্ষম। ডিগ্রেড করা মানে কি? ডিগ্রেড করা মানে হচ্ছে একেবারে সিম্পল কম্পোনেন্টে কনভার্ট করে দেবো। ধরো আমার একটা খুব হার্মফুল হাইড্রোকার্বন আছে। হাইড্রোকার্বন মানে কি? সেটা হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন দিয়ে তৈরি। হাইড্রোকার্বন মানে সেটা হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন দিয়ে তৈরি। এখানে দেখো মোনো অ্যান্ড ডাইক্লোরো অ্যারোম্যাটিক, মানে অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন, ভেরি 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 ডেঞ্জারাস। তো এটাকে কি করলো? এটাকে সিম্পলি H2O এবং CO2 তে ডিগ্রেড করে দিল, ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইড, উইচ both of which are harmless products. And also ক্লোরিন যেটাকে আছে সেটাকে এমনি অ্যাটমসফিয়ারে রিলিজ করে দিল। তো দিজ আর সার্টেন থিংস, যে একটা খুব হার্মফুল প্রোডাক্টকে যদি আমি এটা সিম্পল ফর্মে রিলিজ করে দিতে পারি বাই ব্যাকটেরিয়াল অ্যাকশন, দ্যাট উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, so this ends our discussion on some of the genetic মানে রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইউজফুল ব্যাকটেরিয়া। এছাড়াও বহু এক্সাম্পল আমি বলেছি, আগের লেকচার গুলো শুনলে তাহলেই হবে। নেক্সট আই উইল গো টু সামথিং ডিফারেন্ট। আমি জাস্ট দেখে নি কে কে আছে। সুগতা, লক্ষ্মী, সঞ্চারী আর চাঁদ সুলতানা। ওকে, আল টেক কেয়ার অফ ইট। যখন আমি মার্কস দেবো, আল ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। হ্যাঁ, যে কে কিরকম ইয়ে করছে পারফরমেন্স, ডোন্ট ওয়ারি। Yeah, so let's move to our last topic, সেটা হচ্ছে জেনেটিক ম্যাপিং। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে জেনেটিক ম্যাপিং। দেখো আমি এখানে আমি এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দেবো, তাহলে এই লেখাগুলো তোমরা পড়ে নিতে পারবে। জেনেটিক ম্যাপিং ব্যাপারটা একটু কমপ্লেক্স কনসেপ্ট, ঠিক আছে? খুব একটা সোজা ব্যাপার নয়। তোমাদের কারোর কোনো আইডিয়া আছে জেনেটিক ম্যাপিং নিয়ে? তাহলে আমাকে একটু বলবে যে কি আইডিয়া আছে। হোয়াট আইডিয়া ডু ইউ হ্যাভ রিগার্ডিং জেনেটিক ম্যাপিং? কোনো আইডিয়া? যা জানো তাড়াতাড়ি, আমাদের সময় বেশি নেই, একটা সার্টেন টাইমের জন্যই আমরা জুমে ক্লাস নিতে পারি। কোনো আইডিয়া? দেখো, জেনেটিক ম্যাপিং মানে হচ্ছে যে কিছু জিনের পজিশন ক্রোমোজোমে কোথায় আছে, বা আমি যদি হোল জিনোমের রেসপেক্টে দেখি, তাহলে জিনের পজিশন গুলো কোথায় আছে
সেইটা আমরা ডিটারমাইন করতে পারি। ডিটারমাইন করলে কি একটা ম্যাপ বানাতে পারবো। বিভিন্ন দেশ কোন দেশ কোথায় আছে সেটা যদি আমরা নির্ধারিত করতে পারি, তাহলে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা ম্যাপ বানাতে সক্ষম হব। দিস ইজ কল্ড জেনেটিক ম্যাপিং। ক্লিয়ার হচ্ছে? এবারে ব্যাপারটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ এবারে ব্যাপারটা হচ্ছে যে হাউ ডু উই ডু ইট। হ্যাঁ, এখানে অনেক রকমের কনসেপ্ট আছে। দেখো এইটা হচ্ছে গিয়ে একটা জেনেটিক ম্যাপ। আমি একটু উদাহরণ তোমাদের দিয়ে দিই, ঠিক আছে? মানে কি, এখানে বিভিন্ন জিন আছে। একটা হচ্ছে ভার্মিলিয়ান আই এর জন্য একটা জিন, একটা ইয়েলো বডির জন্য জিন, একটা হোয়াইট আই এর জিন, একটা মিনিয়েচার উইং এর জিন, একটা রুডিমেন্টারি উইং এর জিন। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, দেখতে পাচ্ছ তো এখানে কি লেখা আছে একটু পড়ো তো, এই যে যেখানে কার্সারটা আছে। স্যার, জেনেটিক ম্যাপিং, জেনেটিক ম্যাপ লেখা আছে। আচ্ছা, তার তলায় লেখা আছে সিএম। সিএম হচ্ছে সি- সেন্টিমর্গ্যান। সেন্টিমর্গ্যান হচ্ছে গিয়ে দূরত্বটা। জেনেটিক ম্যাপে দুটো জিনের মধ্যে যে দূরত্বটা, সেটাকে আমরা মাপি গিয়ে হচ্ছে সেন্টিমর্গ্যানে। ঠিক আছে? এই দেখো, এই ভার্মিলিয়ান আই এর যে জিনটা, যেটা ওয়াই দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, আর ইয়েলো বডির যে জিনটা, যেটা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.1 সেন্টিমর্গ্যান। আবার দেখো, এই হোয়াইট আই এর যে জিনটা এবং মিনিয়েচার উইং এর যে জিনটা, এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত সেন্টিমর্গ্যান? কে বলবে আমায়? এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত সেন্টিমর্গ্যান? স্যার 0.3। ভেরি গুড, 0.3। কারণ একটা 3.4 ইয়েতে আছে, একটা 3.1-এ আছে। ওকে। সিমিলারলি এবার তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো। এই মিনিয়েচার উইং এর যে জিনটা আর এই রুডিমেন্টারি উইং এর যে জিনটা, তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে গিয়ে 2.4, মানে 3.4 প্লাস 2.4 ইকুয়াল টু 5.8, এই ডিস্টেন্সটা। সিমিলারলি তাহলে এইখানে ব্যাপারটা কি হচ্ছে, যে বিভিন্ন জিনের পজিশন গুলো আমি ক্রোমোজোমের মধ্যে জানতে পারছি, এবং তাদের মধ্যে কতটা দূরত্ব আছে সেটা আমি জানতে পারছি। এই জিনিসটাই হচ্ছে গিয়ে জেনেটিক ম্যাপ। এই জিনিসটাই হচ্ছে গিয়ে জেনেটিক ম্যাপ। এইবারে ব্যাপারটা হচ্ছে যে কিভাবে এটা করা যাবে এবং কেন এটা করা যাবে। তাহলে জেনেটিক ম্যাপিং হচ্ছে আমরা, when we construct a genetic map, what do? We know the positions of the individual genes and the respective distances between them. That is our idea. এইটা হচ্ছে একটা জেনেটিক ম্যাপ। সবার আগে হচ্ছে যে কেন এটা কেন দরকার। হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটা জিন ভাবি, শ্রীপদ সিং কলেজকে যদি আমি ভাবলাম যে শ্রীপদ সিং কলেজ ইজ আ জিন। ধরো আমি লক্ষ্মীকে জিজ্ঞেস করছি, তোমার কোনো একজন ফ্রেন্ডকে তুমি বলছো শ্রীপদ সিং কলেজে আসার জন্য। হ্যাঁ, জিয়াগঞ্জ স্টেশন থেকে তুমি কিভাবে তাকে বলবে? আমি ধরো নতুন গেছি, জিয়াগঞ্জ স্টেশনে নেমেছি, আমি বললাম যে আমি শ্রীপদ সিং কলেজ যাব। তুমি কি কি বলবে, কিভাবে ডিরেকশন দেবে? বলো তাড়াতাড়ি। স্যার, জানি না। না না, আমি তোমাকে জিয়াগঞ্জ স্টেশনে তোমার সঙ্গে দেখা হলো, তোমাকে জিজ্ঞেস করলাম আমি শ্রীপদ সিং কলেজ যাব, কিভাবে যাব? তুমি কলেজে আসেনি কখনো? হ্যাঁ স্যার, এসেছি। তাহলে কিভাবে যাবে? কেউ বলো আমাকে, কি বলবে একজনকে? হ্যাঁ, আচ্ছা ভুলে যাও। ঠিক আছে, কাউকে আমি জিজ্ঞেস করছি যে আমি আজিমগঞ্জ জাংশনে যাব ট্রেন ধরার জন্য, জিয়াগঞ্জ স্টেশনে জিজ্ঞেস করলাম। তো তখন তোমরা কিভাবে তাকে হেল্প করবে, কি করে, কি বলবে যে কিভাবে আজিমগঞ্জ জাংশনে যাওয়া যায়? স্যার বলবো নিমতলা ঘাট যেতে, এখান থেকে, হ্যাঁ, তারপর সেখান থেকে নৌকো করে ওপারে, আচ্ছা, ওপারে তাহলে যেটা একটু ব্যাপার গিয়ে। হলো যে নিমতলা ঘাট, তাহলে তোমার হ্যাঁ জিনটা হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। ভালো করে বোঝো, তোমার জিনটা হচ্ছে আজিমগঞ্জ স্টেশন, যেটা হচ্ছে তোমার গন্তব্য। ঠিক আছে, কিন্তু তুমি বলছো নিমতলা ঘাট, নিমতলা ঘাটের থেকে নৌকা পার হয়েছে। এই যে ব্যাপারগুলো, দেখো এগুলো তো খুব নর্মাল জিন। ভার্মিলিয়া নাই, বডি ইয়েলো হবে কিনা, হোয়াইট আই হবে কিনা, মিনিয়েচার উইং ছোট হবে না বড় হবে, ইত্যাদি।
বাট দেয়ার আর জিনস, ওকে, এগুলো সব তোমরা পড়বে, দেয়ার আর জিনস which are very important for normal functioning of our body. There are genes which are very important for normal functioning of our body. ঠিক আছে, এবারে সেই রকম যদি একটা কোনো জিনে মিউটেশন হয়ে থাকে, ঠিক আছে, সেই হিমোগ্লোবিনের বিটা চেন তৈরি, সেই জিনটায় মিউটেশন হয়ে গেছে, তাহলে কি হবে? সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে, পয়েন্ট মিউটেশন হয়েছে। এবারে দেখা যাচ্ছে যে যার মধ্যে ওই সিকেল সেল অ্যানিমিয়া জিনটা ট্রান্সফার হচ্ছে, তার পাশে নিমতলা ঘাটটাও ট্রান্সফার হচ্ছে। এই নিমতলা ঘাটটা হচ্ছে কিন্তু একটা মার্কার ফর দ্য ডিজিজ, মানে আজিমগঞ্জ স্টেশনে যেতে গেলে নিমতলা ঘাটে যেতেই হচ্ছে। ফলে কোনো আজিমগঞ্জ স্টেশনে যদি কোনো দুষ্কৃতী কি আমার ধরতে হয়, আমি কিন্তু নিমতলা ঘাটে পাহারায় বসে যেতে পারি। এখানেও ব্যাপারটা সেম। আমার যদি কোনো ডিজিজ কজিং জিন, ধরো আমি আমার পেরেন্টসের থেকে পেয়েছি, মা বাবার থেকে পেয়েছি, তাহলে কি দেখতে হবে? ওই নিমতলা ঘাটটা দেখতে হবে। মানে কোনো এমন ডিএনএ মার্কার আছে কিনা যেটা মা বাবার মধ্যেও ছিল এবং তারপর আমার মধ্যেও এসেছে। যদি দেখতে পারি, কারণ অনেক সময় পুরো জিনটা ডিটেক্ট করাটা হয়তো সম্ভব, এখন তো অনেক ইজি হয়ে গেছে, বাট আগে সম্ভব ছিল না, তখন কিন্তু শুধু ওই মার্কারটা ডিটেক্ট করা হতো। ইট ইজ জাস্ট লাইক দ্যাট, যে আমি যদি নিমতলা ঘাটে বসে পাহারা দিই, তাহলেই কিন্তু কোনো দুষ্কৃতী আজিমগঞ্জ স্টেশনে যে যাচ্ছে তাকে আমি ধরতে পারি। এটা হচ্ছে একদম সেই প্রসেস। তো দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করা যায়, এটাকে কিভাবে কনস্ট্রাক্ট করা যায়। ঠিক আছে, সিম্পল কিছু টেকনিক্স আছে, যেমনি ক্রস ব্রিডিং এক্সপেরিমেন্টস আছে। বাট আগেন ইউ সি, এই যে ক্রস ব্রিডিং এক্সপেরিমেন্ট, হ্যাঁ, ধরো দুটো জিন সবসময় একসাথে ইনহেরিটেড হচ্ছে টু দ্য নেক্সট জেনারেশন, হোয়াট ইজ ক্রস ব্রিডিং এক্সপেরিমেন্ট? ধরো জিন এক্স আর জিন ওয়াই, দেখা যাচ্ছে সবসময় যদি অপত্য জিন এক্স পায়, তাহলে জিন ওয়াইও সে পাবে। হ্যাঁ, জনিত্র জনুক থেকে অপত্য জনুকে যদি জিন এক্সটা যায়, তাহলে জিন ওয়াইটাও যাবে। এখান থেকে তুমি কি কনক্লুশন টানতে পারো বলো তো? জিন ওয়াইটা এখানে দেখো, ভার্মিলিয়ান আই যদি যায়, তাহলে ইয়েলো বডিও তার সাথে যাবে। এখান থেকে তুমি কি কনক্লুশন টানতে পারো আমাকে একটু বলবে? আমি যদি তোমাকে এরকম বলি যে এই যে ড্রসোফিলা বা ফ্রুট ফ্লাই, মানে ফলের মধ্যে যে ছোট ছোট মাছি ঘুরে বেড়ায়, তাদের যদি ভার্মিলিয়ান আই হয় তাহলে বডিটা ইয়েলো হবে। কিন্তু ভার্মিলিয়ান আই হলে এটা নেসেসারি নয় যে মিনিয়েচার উইংও হবে। তাহলে এই কথাটা যদি আমি তোমাকে বলি, তাহলে সেখান থেকে তুমি কি বুঝতে পারবে? যে ভার্মিলিয়ান আই যখন হবে, ইয়েলো বডিও হবে, মানে দুটো জিন খুব কাছাকাছি এবং সবসময় একসাথে ইনহেরিটেড হয়। কিন্তু ভার্মিলিয়ান আই হলে ইট ইজ নট নেসেসারি যে তার উইংটাও মিনিয়েচার হবে। তার মানে কি? এটা একটু কঠিন কনসেপ্ট, একটু বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে ভার্মিলিয়ান আই, এখান থেকে মিনিয়েচার উইং এর যে জিনটা আছে তার দূরত্ব কিন্তু অনেকটা। তো ইট ইজ নট অ্যাট অল এসেনশিয়াল যে দুটো জিন কিন্তু একসাথে ইনহেরিটেড হবে। তাহলে এই যে জেনেটিক ম্যাপটা আমরা বানাচ্ছি, দিস ইজ বেসড অন দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। রিকম্বিনেশন কোথায় হয় আমাকে কে বলবে? দিস ইজ বেসড অন দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। রিকম্বিনেশন কোথায় হয়, কোন জায়গায় হয় রিকম্বিনেশন? কেউ জানো না? কোন? স্যার হোমোলোগাস ক্রোমোজোমে। হোমোলোগাস ক্রোমোজোমে হয়, অ্যাবসলিউটলি কারেক্ট, সে তো খুব ঠিক কথা। কোন কোন স্টেজে হয়? মিওসিসের কোন দশায় হয়? হ্যাঁ, মিওসিসের কোন দশায় হয়?
প্রোফেজ 1 প্যাকাইটিন মনে পড়ছে কিছু? প্রোফেজ 1 প্যাকাইটিন হোমোলোগাস রিকম্বিনেশন হচ্ছে। তাহলে এই যে হোমোলোগাস রিকম্বিনেশন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে দুটো ক্রোমোজোমের মধ্যে ক্রস ওভার হচ্ছে। যদি দুটো জিন খুব কাছাকাছি থাকে তাহলে সেই দুটো জিন সবসময় একসাথে ইনহেরিটেড হবে ডিউরিং দ্য প্রসেস অফ ক্রস ওভার। যদি দুটো জিনের মধ্যে অনেকটা দূরত্ব থাকে তাহলে কি হবে? দুটো জিন কিন্তু একসাথে ইনহেরিটেড হবে না। ফলে এই ধরনের রিকম্বিনেশন এক্সপেরিমেন্ট করে আমরা কিন্তু বুঝতে পারি যে জিনগুলোর মধ্যে দূরত্ব কত আছে। আবার বলছি, যখন রিকম্বিনেশন হচ্ছে মিয়োসিস দশায়, তারপর অবভিয়াসলি আমি যখন একটা গাছের ব্রিডিং করছি, গাছের আমি ব্রিডিং করতেই পারি আমার ইচ্ছে মতো। মিয়োসিস দশায় রিকম্বিনেশন হয়ে গেল, দুটো জিন অনেক দূরে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুটো জিন কিন্তু একসাথে অপত্যে নাও যেতে পারে, কিন্তু দুটো জিন যদি খুব কাছাকাছি হয় তাহলে অপত্যে কিন্তু দুটো জিন একসাথে যাবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট। ওকে, আমি বোঝাতে পারছি জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, দুটো জিন তাহলে একসাথে যাবে। ওকে, তাহলে এই 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 যে ব্যাপারটা, তো when we do a artificial crossover কিরকম যদি মেন্ডেল এক্সপেরিমেন্ট করেছিলেন, সিম্পল সেরকম এক্সপেরিমেন্ট। তুমি যদি ক্রস ব্রিডিং করো, একটার সঙ্গে অন্যটার ক্রস ব্রিডিং করো, তাহলে ক্রস ব্রিডিং এর সাহায্যে আমি কিন্তু এটা খুব ইজিলি ধরতে পারি যে দুটো জিনের মধ্যে ডিস্টেন্স কত আছে। ওকে, বাট সেই সেম জিনিসটা কিন্তু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ মানুষের ওরকম ব্রিডিং তো সম্ভব নয়। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা কি করে বুঝতে পারবো? না, আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি দেখি। আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি দেখি, কিভাবে ফ্যামিলি হিস্ট্রি দেখে বুঝতে পারবো? তো বলবে স্যার এইসব আপনি বোঝাচ্ছেন আমরা বুঝতে পারছি না, একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখুন। যদি বাবার মাথায় টাক থাকে তাহলে দেখা যায় যে ছেলেদেরও কিন্তু মাথার চুল থাকছে না বা কম থাকছে। রাকেশ রোশন, ঋত্বিক রোশন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় বাবার যদি কানে চুল থাকে তাহলে ছেলেদেরও কিন্তু কানে চুল থাকে, এবং একসাথে ধরো বাবার মাথায় টাক আছে, কানে চুল আছে, তাহলে দেখা যায় যে ছেলেদেরও কিন্তু এই সেম জিনিসটা থাকছে, মাথায় টাক, কানে চুল। কেন? এটা কেন হচ্ছে বলতে পারবে? এটা কেন হচ্ছে? কারণ এই দুটো জিন সবসময় একসাথে ইনহেরিটেড হচ্ছে। কারণ এই দুটো জিন কোথায় আছে? এই দুটো জিন তোমার ওয়াই ক্রোমোজোমে আছে। বাবার থেকে ছেলেরা সবসময় ওয়াই ক্রোমোজোম পাচ্ছে, এবং ওয়াই ক্রোমোজোমে এই দুটো জিন কিন্তু পাশাপাশি আছে। ওকে, তো দিস ইজ, আমরা এই যে কোথায় কোন জিন আছে একটা ক্রোমোজোমের মধ্যে বা জিনোমের মধ্যে, এইটা কিন্তু ক্রস ব্রিডিং এক্সপেরিমেন্ট করতে পারি, মেন্ডেলের যেরকম মটর গাছ নিয়ে করেছিলেন, বা হিউম্যানের ক্ষেত্রে সেটা কখনোই করা সম্ভব নয়। তাই আমি ফ্যামিলি হিস্ট্রি, যেটাকে আমরা বলে থাকি পেডিগ্রি অ্যানালিসিস, এই পেডিগ্রি অ্যানালিসিসের সাহায্যে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি যে কোন জিন কোথায় আছে। ক্লিয়ার হচ্ছে? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবারে ব্যাপারটা হচ্ছে আরো অনেক কিছু করা যেতে পারে। তো আহ, এছাড়াও ফিজিক্যাল ম্যাপিং করা যেতে পারে জিনের। ফিজিক্যাল ম্যাপিং কি? না, ফিজিক্যাল ম্যাপিং হচ্ছে গিয়ে যখন তুমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমরা জানি এক ধরনের এনজাইম, যেটার সাহায্যে, এই যে এখানে ফিজিক্যাল ম্যাপিং বলা আছে, যেটার সাহায্যে কি করছো না তুমি সিম্পল ডিটারমাইন করছো যে কোথায় কোথায় সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাইটটা আছে আমার জিনের মধ্যে। এরকম আরো অনেক টেকনিক আছে। ফিজ, যেটাকে ফ্লুরোসেন্ট ইনসিটু হাইব্রিডাইজেশন বলছি, এগুলো তোমাদের দরকার নেই, জাস্ট আমি বলে রাখছি, তোমরা ইন্টারেস্ট পেলে পড়বে। যেখানে আমরা বিভিন্ন ফ্লুরোসেন্ট মার্কার ইউজ করছি এইটা দেখার জন্য যে কোথায় কোন জিন আছে, ঠিক আছে? বা সিকোয়েন্স ট্যাগ সাইটস আছে, হুম, যেখানে আমরা কিছু শর্ট সিকোয়েন্স কোথায় কোথায় জিনোমের মধ্যে আছে
সেটা পিসিআর বা হাইব্রিডাইজেশনের সাহায্যে বার করছি। বাট উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট ফিজিক্যাল ম্যাপিং, উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট জেনেটিক ম্যাপিং। ঠিক আছে, তাহলে এইখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে একটু সমস্যা এই কারণে যে যেহেতু পুরো জিনিসটাই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে এই ধরনের ম্যাপিং মানে জেনেটিক ম্যাপিং, সেই জন্য আমাদের একটা সমস্যা আছে। প্রথমে আমরা একটু ইউজ গুলো জেনে নিই, যে এই যে জিন ম্যাপিং করছি কিসের জন্য। এগুলো কিন্তু বিভিন্ন ডিজিজের জন্য আমার যে জিন গুলো রেসপন্সিবল, লাইক বিভিন্ন জেনেটিক ডিজিজ, হেরিটেবল ডিজিজ, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর কি না, ডিফারেন্ট ক্যান্সার কজিং জিনসকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এছাড়াও নর্মাল যে বিভিন্ন ট্রেড, ধরো আমাদের হাইট, গলার ভয়েস, স্কিন কালার, এই ধরনের বা কোনো ডিজিজের সবকে প্রতিরোধ করার যে ক্ষমতা, বিশেষ করে গাছের মধ্যে এইটা যদি আমরা দেখতে চাই যে গাছের কিছু কিছু ভ্যারাইটি কিন্তু কিছু কিছু অসুখ করেই না, এবং সেই মার্কেটে সেই ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটির দাম কিন্তু অনেক বেশি। তো সেইখানে আমরা দেখতে পাই গিয়ে হচ্ছে যে প্লান্টস বা অ্যানিমালস এর বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য, যে উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য যে জিনিসগুলো রেসপন্সিবল, সেগুলোকে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, কোন জিন গাছের মধ্যে, উদ্ভিদের মধ্যে যাকে রেজিস্ট্যান্ট বানাচ্ছে টু ডিজিজেস, বা যে প্রাণী যাদের আমরা ব্যবহার করি, ধরো গরু ইত্যাদি, এদেরকে রেজিস্ট্যান্ট বানাচ্ছে টু ডিজিজেস, সেইগুলোকে আইডেন্টিফাই করা যায়। বা আমরা যদি ধরো গরু বা মুরগি ইত্যাদি আমরা যদি পুষি, তাহলে মিল্ক প্রোডাকশনকে বাড়াচ্ছে বা টোটাল মিল্ক প্রোডাকশনকে বাড়াচ্ছে, এই ধরনের জিনিসও কিন্তু আইডেন্টিফাই করা যায়। কিন্তু এর একটা ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে লিমিটেশন। এবং এই হিউম্যান জিনোম প্রজেক্টটা হচ্ছে গিয়ে যে আমাদের যে টোটাল হিউম্যান জিনোম আছে, সেটা টোটাল সিকোয়েন্সটাকে ডেসিফাই করা বা বার করা। এটা মোটামুটি 1990 সালে শুরু হয়েছিল। 2003 সালে দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ প্রথম পুরো হিউম্যান জিনোম সিকোয়েন্স দিয়েছে। কিন্তু হিউম্যান জিনোম সিকোয়েন্স টোটাল পাওয়া গেছে 2006 সালে, কারণ ক্রোমোজোম 1টা বিশাল বড়। তো 2003-এ বাকি সব ক্রোমোজোমের সিকোয়েন্সিং কমপ্লিট হয়ে গেলেও ক্রোমোজোমের 1-এর সিকোয়েন্সটা কমপ্লিট হয়নি। যাই হোক, উদ্দেশ্যটা ছিল গিয়ে হচ্ছে পৃথিবীর বিভিন্ন বড় বড় ল্যাবরেটরি একসাথে সংগঠিত হবে কি করার জন্য, একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটি হচ্ছে গিয়ে পুরো হিউম্যান জিনোমের সিকোয়েন্সটা বার করা। ঠিক আছে, এই ধরনের যে হিউম্যান জিনোম সিকোয়েন্সিং, তাতেও কিন্তু এই জেনেটিক ম্যাপিং এর একটা হিউজ রোল ছিল। শুধু কিছু লিমিটেশন আছে, যে দুটো জিনিসের ব্যাপারে আমি বলবো, যে আমি যেহেতু রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করছি জেনেটিক ম্যাপের ডিস্টেন্সটা ডিটারমাইন করার জন্য। ঠিক আছে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করছি জেনেটিক ম্যাপের ডিস্টেন্সটা জেনেটিক ম্যাপের ডিস্টেন্সটাকে ডেসিফাই করা বা বার করার জন্য। তো সেটা সবসময় অ্যাকিউরেট হবে না। মানে আমি একটু মন দিয়ে শোনো, সেটা হচ্ছে যে এইটা যদি তুমি বলো যে নেতাজি মোড়ের পাশে শ্রীপদ সিং কলেজ এবং নিমতলা ঘাটের পাশে হচ্ছে গিয়ে তোমার আজিমগঞ্জ স্টেশন, নেতাজি মোড়ের পাশে শ্রীপদ সিং কলেজ এবং নিমতলা ঘাটের পাশেই হচ্ছে আজিমগঞ্জ জাংশন স্টেশন। এই কথাটা কিন্তু খুব সঠিক হলো না। কারণ আমাকে একটা কথা বলো তো, নেতাজি মোড়ের থেকে শ্রীপদ সিং কলেজের যা দূরত্ব, নিমতলা ঘাট থেকে কি আজিমগঞ্জ স্টেশনের দূরত্ব সেম? না স্যার। অনেক বেশি আজিমগঞ্জ স্টেশনের দূরত্ব। ইভেন যদি সেইভাবে ভাবা যায়, তাহলে নিমতলা ঘাট থেকে শ্রীপদ সিং কলেজ অনেক কাছে, কম্পেয়ার টু নিমতলা ঘাট থেকে আজিমগঞ্জ স্টেশন কত দূর। কিন্তু যেহেতু আমরা ওই ধরনের মাইল ফলক এর হিসেবে আমরা 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 আর কি বলছি, একটা নির্দিষ্ট জায়গার হিসেবে আরেকটা জায়গাকে ব্যাখ্যা করছি, তাহলে আমাদের বলতে হচ্ছে নিমতলা ঘাটের কাছে হচ্ছে আজিমগঞ্জ স্টেশন, নেতাজি মোড়ের পাশে হচ্ছে গিয়ে শ্রীপদ সিং কলেজ। মানে জিয়াগঞ্জের স্টেশন থেকে চড়লে আপনি যদি কলেজে যেতে চান, তাহলে আপনি নেতাজি মোড়ে নেমে যাবেন। আর যদি আজিমগঞ্জ স্টেশন যেতে চান, তাহলে আপনি নিমতলা ঘাটে নেমে যাবেন।
কিন্তু আদপেও কিন্তু এটা সঠিক দূরত্বটা বলছে না। তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কিন্তু সবসময় দুটো জিনের মধ্যে সঠিক দূরত্ব বলে না। ঠিক আছে, এইরকম আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি। যে ধরো এইটা তো ব্যাপারটা, একটু ওইখানে চলে যাই। এইরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই যে এইটা যদি শূন্যে থাকে, এটা 1 মিলিমিটারে আছে, এবং এটা 3.1 সেন্টিমিটারে আছে, বা এটা 3.4 সেন্টিমিটারে আছে। ওই যে ফিজিক্যাল ম্যাপের যে দূরত্বটা, সেটা কিন্তু এখানে ঘটবে না। যে এটা শূন্যে রয়েছে, এটা 1 মিলিমিটার, এটা 3.1 সেন্টিমিটার, এটা 3.4 সেন্টিমিটার, ওই ব্যাপারটা কিন্তু ঘটবে না। কেন না, অনেক সময় দুটো স্পট খুব কাছাকাছি, কিন্তু তাদের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি দেখায়। ঠিক আছে, যদি সেটা রিকম্বিনেশন হটস্পট হয়। যদি সেটা রিকম্বিনেশন হটস্পট হয়, তখন দুটো জায়গা খুব কাছাকাছি, এই যে রিকম্বিনেশন হটস্পট, ওভার এস্টিমেট ফিজিক্যাল নেই, দুটো জায়গা খুব কাছাকাছি কিন্তু স্টিল তারা একসাথে অপত্যে যাচ্ছে না। কেন না, তাদের মধ্যেই রিকম্বিনেশন হচ্ছে, দুটোর মধ্যে, দুটো জায়গার মধ্যে। হ্যাঁ, ফলে তারা কিন্তু একসাথে অপত্যে ইনহেরিটেড হচ্ছে না। তো দিস বেসিক্যালি ওভার এস্টিমেটস দ্য ডিস্টেন্স বিটুইন টু জিন। আর একটা কি হতে পারে, আন্ডার এস্টিমেট হতে পারে। মানে হয়তো জিন দুটো সত্যি অনেক দূরে, কিন্তু দুটো জিনের মধ্যে রিকম্বিনেশন হচ্ছে না। কেন, দুটো জিনের মধ্যে যে জায়গাটা আছে সেটা হচ্ছে হেটেরোক্রোমাটিন রিজিয়ন। হেটেরোক্রোমাটিন রিজিয়ন টাইটলি প্যাকড থাকে, ফলে তার মধ্যে কিন্তু রিকম্বিনেশনটা অত বেশি হয় না। ফলে রিকম্বিনেশন কতটা হচ্ছে বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির মধ্যে ওপর ভিত্তি করে আমি যদি জেনেটিক ডিস্টেন্স মাপি, কিছু এরার চলে আসছে। ওই 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার ওই কনসেপ্ট কাজ করে না। কারণ দুটো জায়গা, ধরো 0 এবং 1 কিলোমিটারের মধ্যে প্রচুর রিকম্বিনেশন হচ্ছে, ফলে ওটাকে অ্যাপারেন্টলি 10 কিলোমিটার মনে হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার। এটা তোমরা যারা সাইকেল ফাইকেল নিশ্চয়ই চালাও, ঠিক আছে, যখন দুপুর বেলা, মানে যখন প্রচুর লোকজন থাকে, দুপুর নাই 11টা, সাড়ে 11টা, 12টা, তখন রবীন্দ্রনাথ স্ট্যাচু হাতিবাগান থেকে যদি তুমি শ্রীপদ সিং কলেজ সাইকেল চালিয়ে আসো, তোমার মনে হবে উরে বাবা, কতটা সাইকেল চালালাম, কতটা পরিশ্রম করলাম। ঠিক আছে, আবার দেখবে তুমি শ্রীপদ সিং কলেজ থেকে হয়তো নসিপুর ব্রিজ ওই অতটা পরিশ্রমে সাইকেল চালিয়ে চলে গেলে, কেন না, পুরো ফাঁকা রাস্তা, তো তুমি জোরে একেবারে জোরে প্যাডেল মেরে টেনে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো তা সম্ভব না, পদে পদে লোকজন, টোটো, গাড়ি সবকিছু আছে, তাদেরকে ক্রস করে যেতে হচ্ছে। তো দিস ইজ দ্য থিং। এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে বলছি যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির ওপর ডিস্টেন্স ডিটারমাইন করার সমস্যা এটা। যদি রিকম্বিনেশন হটস্পট হয়, তাহলে ওভার এস্টিমেট হয়ে যাবে ডিস্টেন্স, অতটা দূরত্ব নেই কিন্তু মনে হবে অনেকটা দূরত্ব। আবার যদি হেটেরোক্রোমাটিন রিজিয়ন হয়, যেটা টাইটলি প্যাক, সেক্ষেত্রে মনে হবে যে ডিস্টেন্সটা কিন্তু কম। ওকে, তো আমরা এখানে আজকে এন্ড করছি। জেনেটিক ম্যাপিং কি আমরা দেখলাম, কেন ব্যবহার করা হয় দেখলাম, কিভাবে জেনেটিক ডিস্টেন্স গুলো ডিটারমাইন করা হয় দেখলাম, এবং তাতে কি কি সমস্যা আছে আমরা দেখলাম। আমি এখনই কোনো প্রশ্ন করতে বলছি না, তোমরা স্লাইডটাকে ভালোভাবে দেখে নাও। ভালোভাবে স্লাইডটাকে দেখে নেওয়ার পর, লেকচারটাকে শুনে নেওয়ার পর অবশ্যই গ্রুপে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেবো। কারণ একবারে এই জিনিসটা বোঝার মতো জিনিসও নয়, তোমার কারোর মাথায় ঢোকার সম্ভাবনা। তো এই স্লাইড গুলো আমি শেয়ার করে দিচ্ছি, ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, তো একবার দেখো, দেখে যা ডাউট আছে অবশ্যই আমাকে প্রশ্ন করো, আমি অবশ্যই বলবো। কিন্তু একটু 1-2 বার স্লাইড গুলোকে ভালো করে পড়তে হবে, নাহলে পুরো বোঝা যাবে না। We end now. All the best for your examination on next Monday.